সুপ্রিয় দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণ অত্যন্ত শোকের, কষ্টের, বেদনার। এমন দুঃসহ ছবি আমাদের প্রচার করতে হচ্ছে, আপনারা সেগুলো দেখছেন। এমন রক্ত হিম করা ফুটেজ আমরা দেখাচ্ছি যা পুরো দেশ শোকে বিহ্বল। এমন পরিস্থিতি আসলে আমরা এতগুলো তাজা প্রাণ, শিক্ষার্থী, শিশুকে হারিয়েছি যারা ছিন্নমূকুল, যাদের কষ্টে পুরো দেশ কাঁদছে, আমরাও কাঁদছি। সেই প্রেক্ষাপটেই আজকের সংবাদ বিশ্লেষণ। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সহকর্মী, নাগরিকের বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন, আজকে সত্যি একটি ভিন্ন পরিস্থিতি। আমি যেটি বলছিলাম যে ছবি আমরা দেখছিলাম, হৃদয় বিদারক ছবি আমরা প্রচার করছি, গত 2 দিন সারা দেশ শোকে বিহ্বল। একটু বলবেন যে এই যে পরিস্থিতি তৈরি হলো, শোক, কষ্ট, সেটি সত্য, কিন্তু একটি বিষয় খুব আলোচনা হচ্ছে এবং আলোচনার প্রেক্ষাপট হয়তো বা রাষ্ট্র সরকার তৈরি করে দিয়েছে যে এই বিমান দুর্ঘটনায় প্রাণহানি, হতাহতের সংখ্যা, সেটি নিয়ে একটি বিভ্রান্তি বলছি আমরা, কিন্তু আসলে প্রকৃত তথ্য আসলে আমরা কেউ জানি না। কতজন মারা গিয়েছে, কতজন আহত হয়েছে। রাতে হঠাৎ করে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংঘর্ষের খবর কিন্তু জানা যায়। এই যে হতাহত নিয়ে এইরকম পরিস্থিতি তৈরি হলো, এটিকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ সাইদ আরমান আপনাকে। আপনি যেটি বলছিলেন যে আসলে খুব হৃদয় বিদারক একটি ঘটনা গতকালকে আমরা দেখেছি। আমরা গতকালকে সারাদিন অবজারভেশন করেছি, আজকেও দেখেছি। এখানে আপনি বলছেন যে এটা কি আসলে এই যে হতাহতের ঘটনা কি গুজব, নাকি এটা আসলে এটা এক ধরনের প্রপাগান্ডা, নাকি আসলে এটাই সত্য? এটা না আসলে একটা যদি প্রেক্ষাপট চিন্তা করেন, বাংলাদেশের মানুষের ভিতরে এটা ধরেন হঠাৎ করে যে তৈরি হয়েছে এরকম একটা বিষয় না, যে এইরকম একটা বিমান দুর্ঘটনা ঘটছে, এখানে মৃত্যুর সংখ্যা লুকানো হয়েছে। কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটলেও আমরা দেখছি যে মৃত্যুর সংখ্যা লুকানো হয়েছে, এরকম একটা ধারণা তৈরি হয়। যে কিংবা ধরেন কোনো সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার মনে হয় যে, কিংবা ধরেন আপনার নিমতলী ট্র্যাজেডির কথাও যখন শুনেছি, মনে হয়েছে যে না, মনে হয় এখানে মৃত্যুর সংখ্যাটা সঠিক বলছে না। মৃত্যুর সংখ্যাটা নিয়ে বাংলাদেশের ভিতরে এক ধরনের সব যে কোনো ইনসিডেন্ট ঘটলেই পরে আমাদের মনে হয় যে না, সরকার সত্য কথা বলছে না। এটার পিছনে তার মানে হলো কি, যে বিভিন্ন সময়ের বিভিন্ন সরকার দায়ী। এটার পিছনে যে হঠাৎ করে এই ঘটনাটা হলো কারণে যে মানুষের ভিতরে অবিশ্বাস তৈরি হয়েছে এরকম না। নানা কারণে, নানা ইস্যুতে একটা সময় হতো, আপনার বলি যে আমাদের দেশে এখন হয়তো লঞ্চ দুর্ঘটনা অনেক কমে গেছে, কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে লঞ্চ দুর্ঘটনা হতো। তখন বলা হতো যে লঞ্চ দুর্ঘটনা হলে পরে যখন এই মৃতদেহগুলো ভাসতে থাকে তখন পেট কেটে দেওয়া হয়। এই যে এইখান থেকে ধীরে 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 মানুষের ভিতরে একটা বদ্ধমূল পরিকল্পনা, মানে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে সরকার মনে হয় মৃতের সংখ্যা কম দেখালে সরকারের লাভ। আসলে কি সরকারের কোনো লাভ আছে? এটা না। এখানে আসলে বাস্তবতা, মানে আর বর্তমান প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, বর্তমান প্রেক্ষাপটে এই সরকারের যে স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গায় আমি মনে করি কোনো অংশে কম না। এই সরকার চায় নাই যে কোনো মৃতদেহ আসলে, আর বর্তমান যে যদি বলেন যে সোশ্যাল মিডিয়ার যুগ বলেন, আধুনিক যুগে বলেন, এখানে কি লুকিয়ে রাখার কোনো সুযোগ আছে? গতকালকে আপনি একটু সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখবেন যে যারা যারা মারা গেছেন তাদের, এবং খুঁজে পাওয়া যাচ্ছে না, সবার ছবি, আইডি কার্ড আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। অমুককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানেটা এটাই যে আমি বলতে চাই যে না, এটাকে আপনি আবার এটাকে সাধারণ মানুষ তাহলে কেন বিক্ষোভ করছে? সচিবালয়ে কেন বিক্ষোভ হচ্ছে? কেন মাইলস্টোন স্কুলের সামনে বিক্ষোভ হচ্ছে? তারা কি চাচ্ছে? তারা কি মিথ্যা কথা বলছে? না, তারাও মিথ্যা কথা বলছে না। তারা কি চায়? তারা আসলে সত্যটা জানতে চায়। আমরা, তার মানেটা হলো কি, আমরা সত্যটা সুন্দরভাবে প্রকাশ করতে পারছি না। এই জায়গায় দায় আছে সরকারের, দায় আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানেরও থাকতে পারে সেই দায়টা আমাদের। হ্যাঁ, এই জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে গণমাধ্যমের উপরও কিছুটা দায় আসছে, কিন্তু গণমাধ্যম তথ্য কোথা থেকে পায়? সেই যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সাখাওয়াত হোসেন, আমি একটি আলোচনাটা একটু ভিন্ন মাত্রার জন্য একটু বলছি আপনাকে। আপনি খেয়াল করবেন যে আমাদের এই গোপালগঞ্জে যখন এই যে রাজনৈতিক সহিংসতা আমরা কয়েকদিন আগে দেখলাম,
সেখানে তো আমাদের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে যে সশস্ত্র বাহিনী আসলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে এবং 4 জনের মৃত্যুর সংবাদ আমরা শুরুতে এটি পাইনি, পরে সেটি জানা যায়। তো সেই প্রেক্ষাপট যখন চলছে, আপনি বলছিলেন যে এই প্রাণহানির সংখ্যা সরকার লুকাবে কেন? আমরা দেখেছি পতিত সরকারের সময় কিন্তু জুলাই আন্দোলনে কতজন মারা যায় সেই তথ্য কিন্তু আওয়ামী লীগ সরকার গোপন করবার চেষ্টা করেছে। তো যেটি বলছিলাম, গোপালগঞ্জে যখন এই যে সেনাবাহিনী যখন এই ধরনের একটা বিবৃতি দেয় আইএসপিআর থেকে যে বল প্রয়োগ করা হয়েছে মূলত আত্মরক্ষার্থে, সেই প্রেক্ষাপট চলতে চলতে যখন এই যে মাইলস্টোনের এই ঘটনা, আসলে এই সেনাবাহিনী রাষ্ট্র এই গ্রাউন্ডগুলো তো আমরাই তৈরি করে দিচ্ছি, সেটি তো অস্বীকার করবার সুযোগ আছে কি আসলে? না, যদি প্রেক্ষাপট চিন্তা করেন, একটা গণ আন্দোলন, একটা হলো দমন পীড়নের আন্দোলন, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি গোপালগঞ্জের প্রেক্ষাপট চিন্তা করেন, 2024-এর গণ আন্দোলনের কথা চিন্তা করেন, কিংবা ধরেন আপনি বিভিন্ন সময়ে যে আন্দোলনগুলোর কথা চিন্তা করেন, সেটার প্রেক্ষাপট একটা এক ধরনের। আপনি যখন কোনো অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টকে আপনাকে মানতে হবে যে এটা অ্যাক্সিডেন্টই। এটার সাথে যদি আপনি রাজনীতি যুক্ত করেন, যেমন আপনি যেটা বলছেন যে আপনি যেটা বললেন শুধু এটুক না, যেটা আজকে বিএনপির যে একটা শোক সমাবেশ ছিলেন, সেখান থেকেও তারা বলতেছিলেন যে সঠিক তথ্য দেন, সরকারকে বলতেছে সঠিক তথ্য দেন, এটার মধ্যে কিছু একটা কিন্তু থাকতে পারে। এই যে মানে যে সাধারণ মানুষ যে বলতেছে, এটার পিছনে কিন্তু আমরা দায়ী বলতে আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী। বিভিন্ন জন বিভিন্নভাবে উস্কাচ্ছে, সাধারণ মানুষকে বলতেছে যে ভাই সরকার সঠিক তথ্য দিচ্ছে না, এই সংস্থা সঠিক তথ্য দিচ্ছে না, ওই সংস্থা। হ্যাঁ, এটা তার মানে এটা হলো কি, অ্যাক্সিডেন্টকে যদি আপনি রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত মিলিয়ে ফেলেন, যে তাহলে কিন্তু আসলে ঠিক হবে না। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমরা বিভিন্ন সময় দেখেছি যে এইগুলো তথ্য, হ্যাঁ এটা সত্য কথা যে তথ্য পেতে তো সময় লাগে। আর আপনাকে আপনি ভালো করে খেয়াল করবেন যে গতকালকের অ্যাক্সিডেন্টটা খুবই মর্মান্তিক, খুবই ভয়াবহ। যেটা হলো যে এই বিমানটার কথা আমি পরে আসছি, এই বিমানটা যখন পাইলট যখন বিমানটা চেষ্টা করলো ল্যান্ড করার, আপনাকে যদি একটা জিনিস বলি সেটা একটু খেয়াল করে দেখেন, যখন আপনি যদি সাইকেল চালানো শিখেন, কিংবা গাড়ি চালানো শিখেন, কিংবা ধরেন যে কোনো বিমান চালানোই শিখেন, নিশ্চয়ই একজন ড্রাইভার বলেন, একজন পাইলট বলেন, সে কখনোই অ্যাক্সিডেন্ট করতে চাবে না। তো এই জায়গাটাতে আপনি তথ্যের যে জায়গাটাতে বলতেছিলেন, সে নিশ্চয়ই বাঁচাতে চেষ্টা করছেন, এবং এই অ্যাক্সিডেন্টকে, একটা ইনসিডেন্টকে একটা আন্দোলন কিংবা অন্য কিছুর সাথে যুক্ত করা রাজনৈতিক দলগুলো ঠিক হচ্ছে না। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখানে আরো সহনশীল হওয়া উচিত। এবং হ্যাঁ, অবশ্যই সরকারের পক্ষ থেকে কিছু ঘাটতি আছে, সরকারের পক্ষ থেকে ঘাটতি নাই তা নাই। যে আজকে যে আন্দোলন হচ্ছে সচিবালয়ে, মাইলস্টোনে আন্দোলন হচ্ছে, এর মধ্যে অন্যতম কারণ কি, সরকারের যে ঘাটতিটুকু আমি একটা শব্দে শেষ করে দিই, সেটা হলো এসএসসি পরীক্ষা ছিল আজকে। আপনি জানেন আগে আমাকে এসএসসি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটার ঘোষণা আসলো সকালবেলা। কেন ভাই, এই পরীক্ষাটার ঘোষণা গতকালকে দিলে কি হতো? এতগুলা স্টুডেন্ট, শিক্ষার্থী মারা গেছে, এটা তো বাংলাদেশের ইতিহাসে হঠাৎ করে কিছু এরকম বড় ঘটনা আমরা দীর্ঘদিন দেখিনি। একটু থামাই আপনাকে। আপনি যেটি বলছিলেন যে এই কতজন হতাহত সেটি সময় লাগবে, আমি ধরে নেই তর্কের খাতিরে যদি মাইলস্টোনে 500 শিক্ষার্থী পড়ে, যদি 15টি হটলাইন যদি চালু করা হয়, সরকার বলছে যে শিক্ষার্থীদের অভিভাবককে জানাতে। আমরা যদি উল্টা করতাম, মাইলস্টোন থেকে বা সরকারের তরফ থেকে এই ধরনের স্কুলের শিক্ষার্থীদের কিন্তু ডাটা বেস থাকে, খুব সহজেই আমরা গার্ডিয়ানদের কিন্তু ফোন করে আমরা জানতে পারতাম। 15টি হটলাইন দিয়ে যদি আমরা গার্ডিয়ানদেরকে ফোন করতাম, তাহলে কিন্তু 1-2 ঘন্টার মধ্যে জানতে পারতাম যে শিক্ষার্থীদের সংখ্যা, হতাহতের সংখ্যা কত। সরকার কি এখানে কোনো দুর্বলতার পরিচয় দিল? সেটি তো অস্বীকার করছেন কোনোভাবে আপনি। এটাতে যে দুর্বলতার পরিচয় আমি সরকারের জায়গায় আমি সরকারকেই দিব তা না। আমাদের দেশের সংখ্যাটা, মানে সমস্যাটা কোন জায়গায়, সংকটটা কোথায়, এটাকে আপনাকে এটা বলি। আমি একটা দুর্ঘটনার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। আমি একটু খালি এই জায়গাটা আমার এই মুহূর্তে আপনাদেরকে মনে করিয়ে দিই। সেটা হলো হার্সনে, মানে নিউ ইয়র্কের হার্সন নদীতে একটা মিরাকল ঘটনা ঘটছিল। সেটা বলে মানে একটু পিছনের দিকে 2009 সালের ঘটনা। 155 জনের, 155 জন, হ্যাঁ 155, এটাকে মিরাকল ঘটনা বললো। কিন্তু আমি যখন পাইলটের ভাষ্য শুনছিলাম, আমি এটার সাথে কেন টানছি একটু বুঝতে পারবেন আপনি। পাইলটের যখন ভাষ্য শুনছিলাম, তখন পাইলট বলতেছিল যে এটা কোনো মিরাকল ঘটনা না, এটা কোনো মিরাকল ঘটনা না। তাহলে কিভাবে কি ঘটলো?
বলল যে যখন আমি দেখতে পেলাম যে এই অবস্থা তৈরি হলো, তখন আমি এবং আমার যে কো পাইলট আছেন তারা সিদ্ধান্ত নিল আমাদেরকে কি কি করতে হবে, এবং সেই অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলাম। এবং আমরা যখন বললাম যে এইবার প্লেনের দরজা খোলো, তখন যে আমাদের যে এটার কি বিমানবালা বা ইয়া যারা আছেন তারা বলল না যে এখন এই বিমানটা নদীর উপরে, দরজা খুলে দেখে সবাই নদীর উপরে। এর মাঝখানে উনি সমস্ত জায়গায় বলে সমস্ত সব জায়গায় তাদেরকে মানে যে একেবারে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রস্তুতিটা পুরোপুরি নিয়ে নিয়েছেন। আমরা কি দেখলাম আপনি একটু করে খেয়াল দেখেন, গতকালকে অ্যাক্সিডেন্টের পরে পরিস্থিতিটা কি একটু বলবো। সাকাত হোসেন, একটি বিষয় একটু আলোচনা হচ্ছে, আপনি খেয়াল করেছেন গত 2 দিন এই মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পরে, যে আসলে ঢাকা তো খুব মানে অনেক লোকজন আমরা এই শহরে বাস করি জীবন এবং জীবিকার তাগিদে। তো এখন যেটি আলোচনা হচ্ছে যে এই ব্যস্ত নগরীতে আসলে এই ধরনের যুদ্ধ বিমানের মহড়া, উড্ডয়ন, প্রশিক্ষণ, যেটাই বলি, বিমান বাহিনী 2 রকম কথা বলছে। গতকালকে আইএসপি জানিয়েছিল এটি প্রশিক্ষণ বিমান, আজকে তারা বলছে এটি যুদ্ধ বিমান। সরকারের তরফ থেকেও আজকে বলা হচ্ছে যে এটি আসলে প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশিক্ষণের ধরন নিয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। এটি আসলে আমরা এই যে এতদিন কেন এই চিন্তাটি করছি না যে এই শহরের মধ্যেই কেন আসলে যুদ্ধ বিমানগুলো আমাদের উড্ডয়ন করতে হবে, কি মনে হয় আপনার? হ্যাঁ, ধন্যবাদ সাইদ। আমরা যেটা বলছিলাম যে এই যে প্রেক্ষাপট, মানে যে আমরা হারসন নদীর কথা বলছিলাম যে ওখানে একটা কিভাবে পাইলট কিন্তু বললো যে সেটা কোনো মিরাকল না, সেটা তাদের চেষ্টা ছিল, তাদের ডিসিপ্লিন ছিল, সেখান থেকে বাঁচছো। যে আমাদের এই বিমানটার নাম ছিল, এখানে যে এই যে একটা বিভ্রান্ত তৈরি করা যে বিমান, এখন যদি আপনি বিভিন্ন জায়গায় সার্চ দেন তাহলে বিমানের নাম দেওয়ার সাথে সাথে বুঝে যাবেন এটা যুদ্ধ বিমান, না এটা প্রশিক্ষণ বিমান, না এটা কি বিমান। তো আমি একটু মনে করিয়ে দিই যে এটা এই বিমানটার নাম হলো গিয়ে F7। হ্যাঁ, F7 বিমান। F7 আপনাদেরকে একটা শব্দ আমার এই মুহূর্তে মনে নেই, তারপরে আমি একটু মনে করে দিই। সেটার নাম হলো গিয়ে MiG-21 এর কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। MiG-21 যে বিমানটা, সেই বিমানের আধুনিক রূপ হলো গিয়ে F7 বিমান। তো MiG-21 এর চাইতে এটা আধুনিক। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আসলে এই বিমানটা আপনি যে আমি একটু বিমানটার কথা বলছি, কারণটা হলো গিয়ে এই বিমানটা আসলেই আধুনিক একটা বিমান, খুবই অত্যাধুনিক একটা বিমান। আপনি যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো সেইটার এর আগের একটা ভার্সন, সেই ভার্সনটা ইউজ করে যুদ্ধ এই যে ভারতের যে বিমান প্রতিহত করছেন, সেই প্রতিহত করছেন কিন্তু এই থেকে এই পাকিস্তান যে সেই বিমান দিয়ে 10, এটাকে বলা হয় জেট 10, এরকম একটা বিমান ছিল। তো এর চাইতেও আধুনিক এই বিমানটি। এই বিমানটা ইরানে ব্যবহার হয়, বাংলাদেশে ব্যবহার হয়, পাকিস্তানে ব্যবহার হয়। তার মানে এটা আধুনিক বিমান। হ্যাঁ, কিন্তু এটা সত্য কথা যে এই যে MiG-21 এর ভার্সনটা, এটা চীনের তৈরি। চীনের 2013 সালের পর থেকে এই বিমানটা আর নতুন ভার্সন আসেনি, কিন্তু 2013 সালের ভার্সন না আসার পরেও এই বিমানটা খুবই মানে যদি যুদ্ধের জন্য বলেন, যুদ্ধের জন্য খুবই অত্যাধুনিক একটা বিমান, যেটা যার মাধ্যমে আমরা তো একটা প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে ভারতকে প্রতিহত করলো পাকিস্তান। তো আপনি যেটা বলছিলেন যে এই যুদ্ধ বিমান তাহলে কেন এইখানে, এই যুদ্ধ বিমানের কেন মহড়া, এই যুদ্ধ বিমানের পাইলট কেন এখানে প্রশিক্ষণ নিচ্ছে? আমার এই প্রশ্নটা শুধু যে আপনার এখান থেকে আসছে না, সাধারণ মানুষও বলছে যে কেন ভাই এই স্কুলে এইখানে কেন এই। তার মানে এটা হলো কি, আমরা যদি একটু 50 বছর আগের কথা চিন্তা করি, যে এয়ারপোর্ট এই অঞ্চলটার দিকে তাকালে এক সময় আপনি যদি দেখতেন যে এয়ারপোর্টে আসা মানে এক ধরনের একটা অন্ধকার একটা জায়গা ছিল। এয়ারপোর্টের আশপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কোনো এই যে আজকে নাগরিক টেলিভিশন এই জায়গায় এদিকে ছিল একটা জঙ্গলের মতো অবস্থা। আপনি যদি তাকান যে এয়ারপোর্টের পিছনে যেই জায়গাটা আমরা বলি, ওই জায়গাটাতে একটা বড় সেক্টরের পর সেক্টর গড়ে উঠছে, বিল্ডিং। সেখানে শত শত শিক্ষা প্রতিষ্ঠান, একটা যে মাইলস্টোন এরকম না, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। পৃথিবীর কোনো সভ্য নগরীতে, আমি শুধু বাংলাদেশ বলবো না, কোথাও সভ্য নগরীতে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ এরকম ক্যাপিটাল সিটিতে, এরকম জনবহুল জায়গায় নাই। আমাদের এই জায়গাতে কেন
তার মানে এটা হলো গিয়ে আমরা বলছি না যে দূরদর্শিতার অভাব, মানে আমি এখন হঠাৎ করে এই সরকারকে বলতে চাই না, এটা হলো গিয়ে আমাদের সিস্টেম, আমাদের বিমান বাহিনীর প্রতিষ্ঠান বলেন, আমাদের বলে সরকার বলেন, তাদের দীর্ঘদিনের যে এটাকে কি বলে ইনডিসিপ্লিনের একটা বহিঃপ্রকাশ দেখলাম আমরা এখানে। কারণ কি কারণে এখানে যুদ্ধ, হ্যাঁ এটা একটা যদি সেটা যদি যুদ্ধ বিমান না হয়ে অন্য প্রশিক্ষণ বিমান হতো সেটা আপনার মানা যায়, যে কোনো বিমান হলে এখানে ইয়া করতে পারেন, পুরাতন বিমানবন্দরের প্রচুর যে স্পেস আছে এই জায়গায় ইয়ে করতে পারেন। কিন্তু যুদ্ধ বিমানের ক্ষেত্রে এটা কেন এখনো পর্যন্ত সরায় নাই, এটা বাংলাদেশ সরকারের অবশ্যই দূরদর্শিতার অভাব। আমি মনে করি যে এটা খুব দ্রুত এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সাখাওয়াত হোসেন, আপনি আলোচনায় বলছিলেন এবং সশস্ত্র বাহিনী বিভাগ থেকেও এটি বলা হচ্ছে যে পাইলট তৌকির এটি জনবিরল স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এটি নিয়ে জনমনে প্রশ্ন উঠছে, পাইলট তৌকিরকে তো কেউ খলনায়ক বলছে না, তিনি অপরাধী তেমনটিও বলছে না। এতগুলো প্রাণ চলে গেল, ছিন্নমুকুল প্রাণ, শিশু কিশোর মারা গেল, সারা দেশ কাঁদছে। কিন্তু আমরা দেখেছি বিগত দিনেও যখনই সশস্ত্র বাহিনীর এ ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি হয়, তারা এমন একটি প্রেক্ষাপট রচনা করে যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে হিরো বানানোর চেষ্টা সবসময় দেখেছি। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী নিয়ে আমরা মিডিয়াতেও তেমন কথা বলি না, নিরাপত্তার কথা বলা হয়, সার্বভৌমত্বের কথা বলা হয়, আমরা আলোচনা সবসময় এড়িয়ে যাই। তো এই যে মানুষের মধ্যে সশস্ত্র বাহিনী নিয়ে প্রশ্ন উঠছে, এটি তো দেশের জন্য মঙ্গলজনক না। মানে যে কোনো পরিস্থিতিতে আসলে মানে পাইলটকে বা ওই কর্মকর্তাকে হিরো বানানোর একটি চেষ্টা মানুষ এখন মনে করছে, এটি আসলে সশস্ত্র বাহিনী কেন করে একটু বলবেন? ধন্যবাদ সাইদ। আমি একটু মানে আপনাকে এটার সাথে বলার আগে, আপনি একটু আগে বলছিলেন যে কন্ট্রোল রুমের কথা বলছিলেন, তো ওইটার থেকে আমি একটু আসি যে হ্যাঁ তাদের 24 ঘন্টা লেগে গেল। আমি 6 ঘন্টা আগে বা দুপুর 2টা বা 1টার দিকে ডিজিএফআই থেকে একটা কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হলো। কি কারণে এই 24 ঘন্টা লেগে গেল একটা কন্ট্রোল রুমের নাম্বার তৈরি করতে? এই যে আপনি বলছিলেন না, যদি আজকে 10-15টা কন্ট্রোল রুমের নাম্বার ইয়ে করতে, কে কে হারিয়ে গেছে কে বলেন, এবং সেখান থেকে আমরা এই ইয়াটা তৈরি করতে পারতাম। কন্ট্রোল রুম থেকে ফোন করলে হয়ে যেত যে এই তার মানেটা হলো গিয়ে এই যে আপনি বললেন না ইনডিসিপ্লিন, এই জায়গাটা হলো গিয়ে আমাদের ইনডিসিপ্লিন। আপনি বলতেছিলেন যে আপনি আবার প্রশ্নটা একটু যেতে বলেন। মানে তৌকিরকে হিরো, তৌকির ভিলেন সেটা তো কেউ বলছে না, কিন্তু তাকে মানে অহেতুক প্রশ্নের মুখে এনে তাকে হিরো বানানোর যে চেষ্টা করা হচ্ছে, এতে তো মানুষের মধ্যে খুব তৈরি হচ্ছে, সেটি বলছিলাম। হ্যাঁ, যেটা আমি একটা বলি যে আসলে আমরা আমাদের গর্বের জায়গা, আমরা সেনাবাহিনীকে বলি আমাদের গর্বের জায়গা, বিমান বাহিনীকে বলি, নৌবাহিনীকে বলি। হ্যাঁ, এটা আমরা যদি চিন্তা করি 71 সালের যুদ্ধের কথা, সেখানে তাদের ভূমিকা ছিল, বিশাল ভূমিকা ছিল, তারা আমাদের দেশের জন্য বিশাল ভূমিকা রাখছেন। এবং এখনো যদি আমরা এই প্রেক্ষাপটে চিন্তা করি, নানা সময়ে যখন দেশের ক্রাইসিস তৈরি হয়, এই বাহিনীগুলো আমাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং চেষ্টা করে দেশের জন্য কিছু করার জন্য, সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য। তো সেই জায়গা থেকেই আমরা তাদেরকে হিরো মনে করি। এবং পাইলট মানে আমাদের কাছে একটা গর্বের বিষয়, সবাই একটা পাইলট তৈরি করতে অনেক আমাদের অনেক খরচও হয়। তো এখানে এই জায়গাটাতে তাদের ভুল না, কিন্তু সংকটটা কোথায়? সংকটটা হলো যে এই জায়গায় আমরা কমিউনিকেশনের গ্যাপ, মানে আমরা তথ্য দিতে ভুল করছি, আমরা ইনফরমেশন সঠিক জায়গায় সঠিক মতো দিচ্ছি না। আরেকটা জায়গায় এটা সবাই, আমি মনে করি ব্যক্তিগত জায়গায় মনে করি যে বিমান বাহিনী কি আমাদের শোপিস? বিমান বাহিনীটাকে কি, সেনাবাহিনীটাকে আমাদের শোপিস? বিমান বাহিনীকে আমরা শুধু দেখবো যে একটা বিমান বাহিনী আছে। বিমান বাহিনী যদি শোপিস না হয়ে থাকে, তাহলে পরে তো একটা এই জায়গাটা, তাহলে পরে রাজধানী কেন্দ্রিক কেন বিমান বাহিনীর কে গড়ে তুলবো? আমরা অন্য একটা জায়গায় বিমান বাহিনীর প্রচুর, আমরা নীলফামারী, লালমনিরহাটে বিমান ইয়ার বেস পড়ে আছে, ওই জায়গাগুলোতে কেন আমরা ব্যবহার করছি না? তার মানে বিমান বাহিনীকে আমরা একটা শোপিস হিসেবে ব্যবহার করছি। বিশ্বাসের জায়গাটা, হ্যাঁ মানুষের পাইলটের প্রতি আস্থা বিশ্বাস সব সময় আছে, কিন্তু এই জায়গাটাতে আমরা এই যে সিস্টেমের কারণে আমরা আবার আপনি বলতে পারেন যে শুধু এটা কি তাদের বাহিনীর ব্যর্থতা? না, এটা হলো সরকারের ব্যর্থতা। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার, তাদেরও দূরদর্শী চিন্তা থাকা উচিত ছিল যে আমাদের বিমান বাহিনীটা 30 বছর পরে কোথায় যাবে, 2030 সালে কোথায় যাবে, 40 সালে কোথায় যাবে, আর সেনাবাহিনী কোথায় যাবে, সেই জায়গাটা আমরা স্থির করতে পারি নাই। সেটার কারণে বলবো যে আমাদের এটা রাজনৈতিক ব্যর্থতা।
না হলে পরে আমরা এই জায়গাটা থেকে তাদের অবস্থান আমরা কিন্তু ক্লিয়ার করতে পারতাম, আমরা শোপিস হিসেবে না, আমরা গর্বের জায়গায় তৈরি করতে পারতাম। কারণ আমরা তো আপনি জানেন যে ইউএন মিশনে বিভিন্ন জায়গায় যে যদি আমাদের বিমান বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা বীরত্বের ভূমিকা পালন করছেন, তাহলে পরে আমরা কেন এই জায়গাটা থেকে এই কুঙ্খীভূত করে রাখি? সেটা উচিত আমাদেরকে বিমান বাহিনীটাকে তাদের আরেকটা বড় স্পেস তৈরি করে দেওয়া। আপনি যদি আকাশের জায়গা যদি ছোট করে রাখেন, তাহলে মুক্ত আকাশ, আমরা তো বলি যে মুক্ত আকাশ বিমান বাহিনীকে, তাহলে তাকে স্পেসটা তার এই জনবহুল জায়গায়, জনবসতিপূর্ণ জায়গায় ছোট স্পেসে ধরে রাখার কোনো মানে হয় না। তার মানে তার জন্য একটা মুক্ত জায়গা তৈরি করে দেওয়া দরকার। সাকাত হোসেন, আমি যেটি শুরুতে বলছিলাম যে দুর্বহ খবর আমাদের প্রচার করতে হচ্ছে, পড়তে হচ্ছে, হৃদয় বিদারক ছবি আমরা দেখছি, রক্ত হিম করার ফুটেজ আমরা দেখছি। এই যে এতগুলো প্রাণ, শিশু কিশোর, যেটি আমরা বারবার বলছি, চলে গেল, যে মা তার সন্তানকে সকালে স্কুলে দিয়ে আসলেন, তিনি আর ফেরত আনতে পারলেন না, ইউনিফর্ম পরিয়ে হয়তোবা সকালে খাইয়ে দিয়ে আসলেন, লাশ পেলেন, এখন অনেকে লাশ পায়নি, যেগুলো শনাক্ত করা যাচ্ছে না। এই ব্যর্থতার দায়টা তো নিশ্চয়ই রাষ্ট্রের, নাকি? হ্যাঁ, এই মৃত্যুর দায় কাকে দিবেন? আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। আমি যদি একটু বলি যে এই যে দুর্ঘটনাটা, প্রথমে আমরা বলতেছিলাম যে, আপনিও বলতেছিলেন যে এই জায়গায় কেন স্কুল তৈরি হলো, এইটার দায়টা যেমন আপনি যদি একটার পর একটা, আমি যদি একটু খালি একটা ডেটা দিই আইএসপিআর থেকে জানানো, সেটা হলো এই আজকে মঙ্গলবার দুপুর 2টার দিকে যে তথ্য, সেই অনুযায়ী 31 জন এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। তার মাঝখানে 29 জনই হলো শিশু, এই 29 জনই হলো মাইলস্টোন স্কুলের ছাত্র, আর একজন গার্জিয়ান আছেন, আর একজন শিক্ষক আছেন। আপনি শিক্ষকের কথা জানেন যে এই যে নীলফামারীতে বাড়ি, ওনার শিক্ষক কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন বাচ্চাদের বাঁচাতে। বলা হয় যে উনি প্রায় 20 জন বাচ্চাকে বাঁচিয়ে উনি নিজে মৃত্যুর দিকে ঢলে পড়েছেন। হ্যাঁ, উনি বাচ্চাদের বাঁচাতে গিয়ে। আর এই যে মায়ের কথা শুনি, উনি কুষ্টিয়াতে ওনার বাড়ি, উনি যেটা করেছেন যে ওনার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে স্বাভাবিক নিয়মে যেটা হয়েছে, ধরেন শত শত বাচ্চা ওখানে যাদের গার্জিয়ান আছে, যাদের আত্মীয় স্বজন আছে, সবাই মিলে এখানে খোঁজাখুঁজির একটা অবস্থান আমরা দেখছি। তো এখন এই জায়গাটা থেকে আমি বারবার আবারও একটা মানে আমি বলতে চাই যে এই মৃত্যুর দায়, মানে যদি মৃত্যুর দায়ের কথা বলেন, মৃত্যুর দায়টা শুধু সরকারকে দেওয়া যাবে না, বাহিনীকে দেওয়া যাবে না, মৃত্যুর দায় আমাদের সবারই। কারণ হলো গিয়ে আমরা অপরিকল্পিত একটা নগরী গড়ে তুলেছি। আমরা যে আমাদের এই শহর, এই নগরী যদি ঢাকার, অনেকেই বলে যে ঢাকায় 2 কোটি মানুষ বাস করে, এইটাতে বাস করার কথা আসলে সর্বোচ্চ 50 লাখ মানুষ। তো এই যে নগরী, এখানে এই স্কুল এরপরে আরেকটা বিষয় আসছে, আপনারা খেয়াল করেছেন সেই বিষয়টা কি, সেই যে জায়গাটায় হলো গিয়ে যে স্কুল শেষ একটা, আপনি খেয়াল করে দেখবেন যে স্কুল 2টা শিফটে স্কুল চলে। মাইলস্টোন স্কুলে যদি তাকান, খুবই নাম করা স্কুল, আমাদের যারা রেজাল্ট করে তাদের 10-এর মধ্যে অবস্থান। এই স্কুলে 2টা শিফট, 12টায় শিফট শেষ হয়ে গেছেন। ঘটনাটা কোন সময়? 1:15-16 দিকে, এই টাইমটাই যদি আইএসপি এর তথ্য মতে আমরা যদি খেয়াল করি, তো আপনি খেয়াল করে দেখেন যে এই সময় তো স্কুল থাকার কথা না। তাহলে স্কুলে কি হচ্ছিল? স্কুলে কোচিং পড়ানো হচ্ছিল। তা আমাদের যদি সেই স্কুলে এখনো এই কোচিং প্রথা কি আছে? তার মানেটা হলো যে যদি আজকে এই শিক্ষার্থীদের ছুটি হওয়ার পরে বাসায় চলে যেত, তাহলে এই ইনসিডেন্টটা আমরা দেখতে পেতাম না। তার মানে আমাদের সিস্টেম, আমি বারবার বলছি যে আমাদের সিস্টেমের জটিলতার কারণে এই বারবার এই ইনসিডেন্টের সংখ্যা বাড়ে, মৃত্যুর সংখ্যা বাড়ে। হ্যাঁ, আমরা এর আগেও বলছি যে হ্যাঁ, এই জনবহুল জায়গায় এটা এই যুদ্ধবিমান ওড়ার কথা না। হ্যাঁ, যুদ্ধবিমান একটা শুধু যে প্রযুক্তির এটা না, এটা অনেক বড় ইস্যু। যুদ্ধবিমান একটা শুধু যে প্রযুক্তি নির্ভর একটা বিমান এরকম না, এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। তো এই যে এই জায়গাটায় যেমন তাকে এই অবস্থান মানে করার, ফ্লাইং করা ঠিক হয়নি। আবার আমি বলবো যে এখানে স্কুল থাকাও ঠিক হয়নি, যেই জায়গায় ফ্লাইং জোন আছে সেখানে স্কুল থাকা ঠিক হয়নি। এর পরবর্তীতে আমি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি, গতকালকে যখন এই অ্যাক্সিডেন্টটা ঘটলো, তখন আরও কিছু মৃত্যু বাঁচানো যেত। কিছু মানুষকে দ্রুত যদি আমরা হাসপাতালাইজ করতে পারতাম, দ্রুত যদি আমরা কোথায় যেতে হবে, দ্রুত যেতে হবে, এই যে আপনি খেয়াল করে দেখবেন অ্যাম্বুলেন্স যেতে পারছে না মানুষের চাপে।
হাজার হাজার মানুষ এসে ভিড় করছেন, তাদের কোনো কাজ নাই, তারা শুধু দেখতে আসছেন। তারা সঠিক যে হাসপাতালটা যাবে সেই হাসপাতালটায় যাওয়ার জন্য নিচ্ছেন না। আপনি একটা খেয়াল করে দেখবেন যে একটা যেটা বিভৎস একটা বাচ্চা ঘুরতেছে, সে একটা যানবাহন খুঁজতেছে, একটা হাসপাতালে যাবে, সেই হাসপাতালে যাওয়ার জন্য তাকে কেউ সহযোগিতা করতেছে না, তার ভিডিও নিয়ে সবাই ব্যস্ত। তার মানে হলো গিয়ে আমাদের মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমরা যে শুধু দায় দিচ্ছি, আর এই যে যারা আজকে আন্দোলন করছে, যারা করছে, তারা কালকে কি, তারাও তো কালকে অবস্থান করছে। তারা কি প্রত্যেকে, এখানে তো আমরা বলি যে আহত হয়েছে 165 বা 150 জন, 200 জন ধরলাম, তাহলে 200 জনকে আহত মানুষকে 10,000 মানুষ নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে? করে নাই। তারা চেষ্টা করছে তার আত্মীয় স্বজন কখন আসবে তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার। কেন ভাই? তো তোমরা যারা এখানে দেখছো, হ্যাঁ আমরা খেয়াল করেছি অনেক গণমাধ্যম কর্মী হেল্প করেছেন, কিন্তু তা উচিত ছিল না এইখানে যে উৎসুক জনতা যারা এসে যারা দেখছেন, শুধু যারা ভিড় করছেন, যারা শুধু মোবাইলে ভিডিও করছেন, সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করছেন, কেন ভাই? তাদের প্রথমে একটা ইনসিডেন্ট করছে, একটা অ্যাক্সিডেন্ট করছে, এই মুহূর্তে আমার উচিত কি তাকে একটা সঠিক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা, তার যে সঠিক জায়গায় যদি আমরা পৌঁছে দিতে পারতাম তাহলে মৃত্যুর সংখ্যা আরো কম হতো বলে আমি মনে করি। স্বাগত হোসেন, একটু আপনি আলোচনা করছিলেন যে এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান কেন, এর সঙ্গে একটু অন্য মাত্রা দিই আমি আপনাকে। 2009-তে আমি যতটুকু মনে করি, আমি তখন প্রথম আলোতে কাজ করি, আমি এই যে কুর্মিটোলা বেস যেখানে MiG-29 রাখে বিমান বাহিনী, আমার সুযোগ হয়েছিল এয়ার ইন্টেলিজেন্সের সঙ্গে সেই জায়গায় যাওয়ার, দেখার। তো তার আশেপাশেও তো আমরা স্থাপনা দেখছি, কিন্তু আলোচনা হচ্ছে যে ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এখানে তৈরি হলো সেটি নিয়ে একটু অন্য ব্যাপার। কিন্তু আমি একটু অন্য আলোচনা আপনার সঙ্গে যেতে চাই যে আমরা এই গত 34 বছরে 32টি বিমান বাহিনীর 32টি বিমান দুর্ঘটনার কথা আমরা শুনছি, যেটি এটি সত্য যে আসলে আমরা কোনো পাইলটকে দায় দিচ্ছি না, এটি পুরো সিস্টেমের দায় রয়েছে। তদন্ত কমিটি হয়, এটি নিরাপত্তার কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, ভাবমূর্তির কথা বলে, সেই তদন্তের কথা আমরা জানতে পারি না। এইগুলো প্রকাশ পেলে রাষ্ট্রের করণীয় কি মানুষ জানতে পারলে তো আজকের এই প্রশ্নগুলো উঠতো না, এই তো নাকি? ঠিক বলছেন আপনি যে আপনি বিমান অ্যাক্সিডেন্টের কথা যেটা বলছেন, বি কি আমরা বলি F7 বিমানের ঘটনাও আছে যে বাংলাদেশে এখন পর্যন্ত 3বার এই দুর্ঘটনার কবলে পড়ছে, কিন্তু 3বারই এরকম কোনো জনবহুল জায়গায় পড়ে নাই যার কারণে ইনসিডেন্টটা এত হয়েছে। এই প্রথমবারের মতো এরকম একটা, আমরা যদি খেয়াল করি যে এর চেয়ে বড় দুর্ঘটনা এরকম একটা যুদ্ধ বিমান নিয়ে আমাদের দেশে স্বাধীনতার পরে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো আপনি বলছিলেন যে সিস্টেমের দুর্বলতা, হ্যাঁ এটা তো অবশ্যই, এটা আমাদের বিমানের কোনো ত্রুটি নাই। আপনি যদি আমি বলছিলাম যে যদি আপনি গাড়ি চালান, নতুন গাড়িও আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, পুরাতন গাড়িও অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই জায়গায় চালকের ভালো চালকও অ্যাক্সিডেন্ট করতে পারে, খারাপ চালকও অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা অ্যাক্সিডেন্ট, আমি বলি যে অ্যাক্সিডেন্টই, সেটার সাথে এটার সাথে আমি কোনোভাবে গোলাতে চাই না যে অ্যাক্সিডেন্টের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো কারণেই করতে পারে। এটার কারণে যে আপনি বলছিলেন যে এই অঞ্চলে যে অবস্থানটা, হ্যাঁ তার মানে দীর্ঘদিনের পরিকল্পনা, আপনি 29টি আছে তার, এই যে আমি একটু আগে বললাম যে আমরা কেন শোপিস করে রেখেছি এই জায়গাতে, শোপিস করার তো জায়গা না। আমরা একটা বড় স্পেস নিয়ে আমরা যদি, হ্যাঁ এখন যে আমরা যদি প্রতিবেশী দেশের দিকে তাকাই, আমরা যে আমাদের দেশে যে প্রতিবেশী দেশের সাথে যে বৈরতা তৈরি হয়েছে, তখন আমাদেরকে কিন্তু এই বিমান বাহিনীর স্ট্রং হওয়া উচিত। আমাদের হ্যাঁ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে না, কিন্তু যুদ্ধের প্রস্তুতিটা তো রাখতে হবে, যুদ্ধ করতে হবে এই না যে, কিন্তু যুদ্ধের প্রস্তুতি যদি আপনার না থাকে, আপনার যদি বিমান শক্তি না থাকে, আপনার সেনা শক্তি না থাকে, আপনার নৌ শক্তি না থাকে, তাহলে যে কেউ আপনাকে এসে আক্রমণ করবে। তো এই জায়গায় আপনাকে আমাদের এখন সময় হয়েছে যে এই আসলে কি হয়, একটা সংকট মানে সম্ভাবনা তৈরি করে। আমি মনে করি যে এই সংকটের মাধ্যমে আমরা বিমান বাহিনীকে আরো আধুনিকায়ন করবে এবং এই যেরকম সীমাবদ্ধ জায়গায় না রেখে একটা খোলা প্রান্তর এবং খোলা একটা জায়গায় যে তাদের অবস্থান তৈরি নিয়ে যাবে, যেটার মাধ্যমে এই মানুষও নিরাপদ থাকবে, দেশও নিরাপদ থাকবে, মানুষও ক্ষতিগ্রস্ত কম হবে। সংবাদ বিশ্লেষণের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা যেটি আলোচনা করলাম যে এই যে এতগুলো শিশু কিশোর শিক্ষার্থীর প্রাণ ঝরে গেল, পরিবারগুলো আসলে এই নির্মম আঘাত সহ্য করব কিভাবে আমরা সেটি জানি না। তবে আমরা চাই বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ আরও শক্তিশালী হবে, একই সঙ্গে এমন অপ্রত্যাশিত পরিস্থিতি বাংলাদেশে তৈরি না হোক সেটিও আমরা কিন্তু প্রত্যাশা করি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।